সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। আমি জানতে চাচ্ছি যে ফ্যামিলি কার্ডের ফাইন্যান্সিংটা কিভাবে হবে এবং এটার সাথে নারী ক্ষমতায়নের কি সম্পর্ক, এবং এর দ্বারা নারীরা কি শুধু সুবিধাভোগী হবে না প্রকৃতপক্ষে সমাজে নারীরা ক্ষমতায়নও হবে? প্রথমত ফ্যামিলি কার্ডের একটা স্যাম্পল কেমন হতে পারে আমার কাছে আছে। আপনার মধ্যে এর মধ্যে নিশ্চয়ই অনলাইনে বা বিভিন্নভাবে দেখেছেন ফ্যামিলি কার্ড। আমরা যেটা করতে চাচ্ছি, বাংলাদেশে এই মুহূর্তে মোটামুটি কম বেশি আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স বা ডাটা আছে আমরা হিসাব করে দেখেছি 5 থেকে 6 জনের সদস্য সংখ্যা ধরলে এরকম পরিবারের সংখ্যা অন এন এভারেজ 4 কোটি পরিবার, এরকম শহর গ্রাম সব মিলিয়ে 4 কোটি পরিবার। আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে, অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, অর্থাৎ পরিবারটা যে পরিচালনা, এরকম নারী, শুধু নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা। আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী, যে সংসারটা চালাচ্ছে, তার হাতে আমরা দিতে চাচ্ছি। আমরা দুভাবে করব। একটা হচ্ছে এই কার্ডের মাধ্যমে আমরা একটি পরিবারকে, ওই নারীর কাছে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা ক্যাশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর আরেকটা সাইডে আমরা যেটা করব, আমরা এর মধ্যে 10টা উপজেলা অলরেডি বের করেছি, আমরা আমাদের টিম যারা কাজ করছে বের করেছে সারা বাংলাদেশে। 5টাতে আমরা এরকম করব যে ওই পরিবারের নারীদেরকে আমরা 2 থেকে 2,500 টাকা মাসে ক্যাশ দেব। আর বাকি 5টা উপজেলায় আমরা যেই পরিবার, যেই নারীদেরকে ফ্যামিলি কার্ডটা দিব, তাদেরকে আমরা এসেনশিয়াল ফুড আইটেম দিব। এটা হতে পারে চাল, সাথে আলু, সাথে লবণ, সাথে তেল, মানে রান্নার কুকিং অয়েল। আপনি জিজ্ঞেস করেছেন যে বাজেটটা কোত্থেকে আসবে। এই মুহূর্তে বাংলাদেশে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আমার যতটুকু ধারণা হচ্ছে 138টা প্রজেক্ট কাজ করছে। বিভিন্ন আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে তাদেরকে দিচ্ছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালো করে, যদি খোঁজ করেন ভালো করে, আপনি দেখবেন যে 138টা পরিবারের মধ্যে যে কয়েক কোটি মানুষ আছে, অনেকেই আছে যাদের যেটা পাওয়ার উচিত না, তারা সেটা পাচ্ছে। কাজে আমরা এই পুরো রিসোর্সগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চাইছি। আমরা আমাদের নিজস্ব রিসোর্স থেকেই এই রিসোর্সটাকে বের করে নিয়ে আসবো। আমরা 138টার অনেকগুলোর হয়তো প্রয়োজন নেই, যেগুলো এসেনশিয়াল। আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে, রিসোর্স ব্যবহার করলে, যেখানে মানুষ এম্পাওয়ার্ড হবে, নারীরা এম্পাওয়ার্ড হবে, সঠিকভাবে রিসোর্সটা রাষ্ট্রে, দেশের কাজে লাগবে, আমরা সেই জিনিসটাকে ওইভাবে গড়ে তুলতে চাইছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিএনপির চেয়ারম্যান ফ্যামিলি কার্ড নিয়ে সরাসরি কথা বলছেন। ইতিপূর্বে আমরা বিএনপি দলীয় অনেক নেতাকর্মীর কাছ থেকে এই ফ্যামিলি কার্ড সংক্রান্ত অনেক কথা শুনেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারেক রহমান বিদেশ থেকে ফিরে যখন জনসভা করেছিলেন, তখন সেখানে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সম্ভবত তার প্ল্যানের একটি অংশ হচ্ছে এই ফ্যামিলি কার্ড। কিন্তু তিনি যে দেশে যে পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করছেন, সেটি কতটা সামঞ্জস্যপূর্ণ তা কিন্তু বিশদ আলোচনার দাবি রাখে। আমরা বিগত সরকারের সময়ে দেখেছিলাম এই ধরনের বিভিন্ন সুবিধা তারা নাগরিকদেরকে দিয়েছেন, এবং সেই সুবিধাগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়েছে তাও নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে। আমরা দেখেছি যে সুবিধাগুলো বিনা টাকায় দরিদ্র জনসাধারণকে দেওয়ার কথা, সেগুলোর ক্ষেত্রে আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মী অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছেন, এবং সেই কার্ডগুলো এমন লোকদের দিয়েছেন যারা সত্যিকার অর্থে দরিদ্র নয়। হয়তো তার কিছু অংশ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়েছে, কিন্তু তার সিংহভাগে বিতরণ করা হয়েছে যারা তখন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, অথবা তাদের নেতাকর্মীদের আত্মীয়। এমনটিও দেখা গেছে যাদের উপর এটি বিতরণের দায়িত্ব ছিল, তিনি নিজেই আগে সেই সুবিধা নিয়ে তারপরে অন্যদের কাছে বিতরণ করেছেন। অথচ এর জন্য কিন্তু সাধারণ মানুষকে ট্যাক্স পে করতে হয়েছে। সাধারণ মানুষের এই ট্যাক্স নিয়ে সুবিধা পেয়েছে এক শ্রেণীর দলীয় লোকজন, এবং যাদের সেই সুবিধা পাওয়ার কোনো উপযোগিতা ছিল না তারাও। তাহলে এই ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে কি এই দেশে ভিন্ন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে? প্রিয় দর্শক, সম্প্রতি আমি একজনের সাথে আলাপ প্রসঙ্গে এই কথাটি যখন বলেছিলাম, তখন তিনি কিন্তু আমাকে হতাশ করেছেন।
তিনি এমন কিছু বাস্তব ঘটনা তুলে ধরেছেন যে ঘটনার কারণে আমি নিজেই অনেকটা লজ্জিত হয়েছি। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কি ধরনের চাঁদাবাজি করছেন এবং ক্ষমতায় না এসেই তারা কিভাবে বিভিন্ন উৎস থেকে অন্যায়ভাবে অর্থ উপার্জন শুরু করেছেন তার কিছু ঘটনা তিনি আমাকে খুলে বললেন। তাহলে যে দলের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে এখনই এই ধরনের কাজ করতে পারে, তারা যদি সত্যি সত্যি ক্ষমতা চলে আসে, তাহলে তাদের কাছে সাধারণ জনগণ কতটা অসহায় হয়ে পড়বে তা কিন্তু আমাদের যথেষ্ট চিন্তিত করেছে। এই যে সাধারণ মানুষের জননিরাপত্তা, এটি যেখানে বিঘ্নিত হবে, সেখানে সরকারের দেয়া কোনো বিশেষ সুবিধা সেটি জায়গা মতো পৌঁছাবে কিনা সেই বিষয়টি কিন্তু আমাদের বিবেচনায় আনতেই হবে। আমরা দেখেছি যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের নেতাকর্মীরা এক শ্রেণীর বিশেষ মানুষকে সুবিধা দিয়ে তাদেরকে তাদের পেছনে পেছনে ঘোরায়। তাদের মধ্যে এক ধরনের জমিদারি মনোভাব কাজ করে এবং যারা তাদেরকে সমর্থন করে, তাদের কথা শুনে, তারা তাদেরকেই মনে করে তাদের নিজস্ব লোক এবং রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে সব তারা তাদেরকেই প্রদান করে। সেদিক থেকে তারেক রহমান যে বিষয়গুলোর কথা বলেছেন সেগুলো কিন্তু আমরা মনে করি যে এটি পরিকল্পনাতে সীমাবদ্ধ থাকবে, কখনো বাস্তবায়িত হবে না। তিনি যে বলেছেন তার মা এদেশের নারীদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করেছেন, বাস্তব ক্ষেত্রে কি সেটি আমরা দেখতে পেয়েছি? সেখানে কি শুভঙ্করের ফাঁকি নেই? কেবল শুভঙ্করের ফাঁকি নয়, সেখানে কি এক ধরনের বৈষম্য তৈরি করা হয়নি? আমরা দেখেছি উপবৃত্তির যে প্রকল্পটি চালু রয়েছে সেখানে যাদের সাথে শিক্ষকদের একটি ভালো সম্পর্ক রয়েছে তারাই কিন্তু সেই সুবিধা পাচ্ছে এবং কোনো কোনো নেতা অথবা জনপ্রতিনিধি আগেই শিক্ষা প্রতিষ্ঠানে স্লিপ দিয়ে রাখে তার কোন কোন নেতা কর্মীর সন্তানদেরকে এই সুযোগ সুবিধা দিতে হবে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এক ধরনের চাপে পড়ে এবং সেই চাপে পড়ার কারণে সত্যিকার অর্থেই যাদের উপবৃত্তি পাওয়ার কথা তারা কিন্তু সেই উপবৃত্তি দিতে পারে না। ফলে এখানে যেমন এক ধরনের অন্যায় হয়, একই সাথে এক শ্রেণীর শিক্ষার্থীরা উপবৃত্তি পেয়ে আরেক শ্রেণীর শিক্ষার্থীরা যখন উপবৃত্তি পায় না সেখানেও এক ধরনের বৈষম্য সৃষ্টি হয়। আমরা এরকম দেখেছি সরকারি সবগুলো সুবিধার ক্ষেত্রেই এক ধরনের বৈষম্য থেকেই যায়। যদি এমন কোনো সুবিধা থাকে যেটি সবাইকে দেয়া যায়, কম করে হলেও কাউকে সেখান থেকে বাদ দেওয়া হয় না, তাহলে সেটাতে একটি সমতা আসতে পারে, সেটি বৈষম্য মুক্ত হতে পারে। কিন্তু আমাদের সরকারগুলো সেরকম কোনো কাজ করে না, তারা সব সময় তাদের দলীয় স্বার্থ বিবেচনায় এই কাজগুলো করে থাকে। হয়তো তারেক রহমান সেই রকম কিছু চিন্তা করছেন না, কিন্তু আমাদের এদেশের রাজনীতির যে স্ট্রাকচার তাতে শেষ পর্যন্ত ঘটনাগুলো কিন্তু সেভাবেই ঘটবে। তারেক রহমান চান অথবা না চান এই সুবিধাগুলো কিন্তু তারাই পাবে যারা বিএনপির কর্মী সমর্থক এবং তাদের পরিবারের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমরা কোনো কোনো বিএনপি নেতাকে আওয়ামী লীগের ভোটারদের সামনে গিয়ে এরকমটি আশ্বস্ত করতে শুনেছি যে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে আমরা যে ফ্যামিলি কার্ড দেব সেটি থেকে আওয়ামী লীগের সদস্যরা কিন্তু বাদ যাবে না। অর্থাৎ এই যে বাদ দেওয়ার যে একটি সুযোগ তাদের হাতে রয়েছে এটি কিন্তু তারা প্রকাশ করছেন এবং আমরা জানি যখন বিষয়টি বাস্তবে ঘটবে তখন কিন্তু তারা অনেকেই বাদ দিবেন এবং কাদেরকে বাদ দিবেন? যাদের প্রতি তারা বিরাগ ভাজন। সেটি হতে পারে বিরোধী দলের নেতাকর্মী, হতে পারে পারিবারিকভাবে বা আঞ্চলিকভাবে তাদের প্রতিপক্ষ, যার কাছে এটি দেওয়ার ক্ষমতা থাকবে তিনি কিন্তু সবসময় তার প্রতিপক্ষকে এক্ষেত্রে বঞ্চিত করার চেষ্টা করবেন। এর অর্থ সংস্থান কিভাবে হবে এ নিয়ে যে একজন দর্শককে আমরা প্রশ্ন করতে দেখলাম সেটির কিন্তু সঠিক জবাব আমরা দিতে পারবো না, কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না যে বিএনপি সরকারে যাওয়ার পর তাদের ফান্ডের অবস্থা কি হবে এবং তাদের আয়ের উৎস কি হবে, এবং সেই উৎস তো শেষ পর্যন্ত আমরা জানি জনগণের ওপর ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে সম্পন্ন করা হয়। তাই যদি করা হয় তাহলে জনগণের উপর কিন্তু এই জন্য বাড়তি চাপ পড়বে। একদিকে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই কার্ডের সুবিধা পাবে একটি বিশেষ শ্রেণীর জনগণ এবং তার জন্য ট্যাক্স পরিশোধ করতে হবে
সবাইকেই। এই যে বাড়তি চাপ, এই বাড়তি চাপ বহন করার মতো সক্ষমতা কি এদেশের সাধারণ মানুষের রয়েছে? প্রিয় দর্শক, আপনারা জানেন বিগত সরকার এদেশের যে রিজার্ভ ছিল সেটিকে কোন অবস্থায় রেখে গিয়েছিল। একই সাথে এদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে ব্যাংক খাতে যে ধরনের বিপর্যয় নেমে এসেছিল, সেক্ষেত্রে বিএনপি যদি সরকারে আসে, তারা কি এমন কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে আসবেন যেটি দিয়ে রাতারাতি তারা এই সংকট সমাধান করতে পারবেন? আমরা তো মনে করছি তারা ক্ষমতায় আসার পর এই সংকট আরো বৃদ্ধি পাবে। কেননা বিদেশ থেকে আমরা যে বিপুল পরিমাণ ঋণ এনেছিলাম তার সুদ পরিশোধের সময় কিন্তু আমাদের সামনে এখন সমাগত। সুতরাং এই চাপ সহ্য করে আগামী সরকার কতটা স্বাভাবিকভাবে দেশ চালাতে পারবে, সেটি যখন আমাদের সামনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, সেক্ষেত্রে তারা নাগরিকদের বাড়তি কি সুবিধা দেবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা জানি এদেশের মানুষের মনোজগতে প্রত্যেকটি দল সম্পর্কে এক ধরনের ধারণা রয়েছে। সেক্ষেত্রে বিএনপি যে আশ্বাসগুলো দিচ্ছে, সেই আশ্বাসের সাথে তারা কিন্তু বিএনপির বিগত দিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাকেও একীভূত করে মূল্যায়ন করছে তারা আসলে এই প্রতিশ্রুতি কতটা রক্ষা করতে পারবে। সেদিক থেকে আমার মনে হয় দেশের সিংহভাগ মানুষই মনে করেন না যে বিএনপি যথাযথভাবে তাদের এই প্রতিশ্রুতি পালন করতে পারবে। তারা মনে করেন নির্বাচনে জিতে আসার জন্য তারা এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারপরে যদি বিএনপি এই ফান্ডের ব্যবস্থা করতে পারে, তাহলে সেটি নিশ্চয়ই আমাদের জন্য একটি সুখবর বয়ে নিয়ে আসবে। প্রিয় দর্শক, আমরা জানি এদেশের সাধারণ মানুষ যে দুটো বিষয়কে সবচেয়ে বড় সংকট বলে মনে করে, তার একটি হচ্ছে নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য এবং অপরটি হচ্ছে অবাধ দুর্নীতি। এই দুটো বিষয়কে কিন্তু মানুষ মনে করে যে আমাদের উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় হিসেবে কাজ করছে। এই ক্ষেত্রে বিএনপি কোনো ভালো ভূমিকা পালন করতে পারবে বলে এদেশের মানুষ কিন্তু মনে করেন না। পক্ষান্তরে তারা মনে করেন এই দুটো ক্ষেত্রে যদি কোনো দল ভালো ভূমিকা রাখতে পারে, সেটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। আমরা দেখেছি মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব এবং দুর্নীতির সংস্কৃতি চলছে, সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন। তার সাথে কিন্তু জামাত ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। এই কারণে জনমনে যে বদ্ধমূল একটি ধারণা হয়েছে, সেটি হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতি অব্যাহত থাকবে। যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাহলে এটি বন্ধ হলেও হতে পারে। তারা কিছুটা হলে সম্ভাবনা দেখছে জামাত ইসলামীর মধ্যে। তাই আমরা বলবো বিএনপি যত ধরনের প্রতিশ্রুতি দিক না কেন, সেটি যদি জনগণের যে বাস্তব সংকটগুলো রয়েছে তার সাথে সরাসরি সম্পৃক্ত না হয়, তাহলে এই প্রতিশ্রুতিগুলি বিএনপির জন্য বুমেরাং হিসেবে কাজ করবে। কারণ এই প্রতিশ্রুতি দিয়ে তারা যেখানে মানুষের ভোট টানবে, সেখানে মানুষ মনে করবে তারা মিথ্যা কথা বলছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, তারা আমাদের সাথে প্রতারণা করার জন্য একটি নতুন ফাঁদ তৈরি করছে। পক্ষান্তরে এই প্রতিশ্রুতিগুলি যদি জামাত ইসলামীর পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষ কিছুটা হলেও এটি বিশ্বাস করবে যে জামাত ইসলামী এসে অন্তত আর যাই করুক, দুর্নীতিকে অব্যাহত রাখতে দেবে না এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। কারণ তারা কোনোভাবেই কোনো সিন্ডিকেটের সাথে জড়াবে না। জামাত ইসলাম ক্ষমতায় আসার পর যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারে এবং প্রশাসন থেকে দুর্নীতি রোধ করতে না পারে, তাহলে জামাত ইসলাম কিন্তু আর কোনোদিনই কখনোই এদেশের ক্ষমতায় আসতে পারবে না। কারণ তাদের পেছনে যে দুর্নাম রয়েছে, বদনাম রয়েছে, সেটি কাটিয়ে ওঠে তাদের একমাত্র পজিটিভ দিক হচ্ছে তারা সততার সাথে রাষ্ট্র পরিচালনা করবেন। তারা কখনো জনগণের নিরাপত্তা বিঘ্নিত করবেন না। তাদের বিরুদ্ধে ৭১-এর যে কার্ড খেলা হয়েছে বা এখনো খেলা হচ্ছে, এটিকে কিন্তু এই সময়ের মানুষ কোনো গুরুত্ব দিচ্ছেন না। তারা গুরুত্ব দিচ্ছেন কে সততার সাথে দেশ চালাবে, কে সিন্ডিকেটের সাথে জড়িত না হয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সত্যিকার অর্থে ভূমিকা রাখবে। এসব কিছু মিলে আমার মনে হয় জামাত ইসলাম যদি এ ধরনের প্রতিশ্রুতি দিত, তাহলে কিন্তু মানুষ সেটাকে যতটা বিশ্বাস করত কিংবা গুরুত্ব দিত, বিএনপির এই ধরনের প্রতিশ্রুতিকে সেভাবে
গুরুত্ব দিচ্ছে না এবং বিশ্বাসও করছে না, বরং আমরা আগে যেটা বলেছি এই ধরনের প্রতিশ্রুতি এবং এই ধরনের পরিকল্পনা বিএনপির জন্য হিতে বিপরীত হয়ে দেখা দেবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।